মাঝরাত 12টা। প্রবল বৃষ্টিতে পুরো শহর ভিজে গেছে। রাস্তার একপাশে দাঁড়িয়ে ছাতা ছাড়াই ফোনে কথা বলছে রাগী স্বভাবের মেয়ে ঈশিতা। মুখে তার স্পষ্ট বিরক্তি। হঠাৎ পিছন থেকে একটি বাইক এসে তার গায়ে কাদার পানি ছিটিয়ে দিল। ঈশিতার আগে চিৎকার করে উঠল। এই, চোখে দেখে বাইক চালাতে পারেন না? বাইকটা কয়েক হাত সামনে গিয়ে থেমে গেল। ছেলেটা হেলমেট খুলে দৌড়ে ফিরে এলো, মুখ ভরা তার হাসি। সরি, একদম ইচ্ছে করে হয়নি। আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি কিনা সেটা আপনার জানার দরকার নেই। আগে নিজের ড্রাইভিং শিখে আসেন। আচ্ছা, তাহলে শাস্তি হিসেবে একটা কফি খাওয়াই। কি বললেন? মানে রাগ কমানোর জন্য কফি নাকি খুব কাজ করে। ঈশিতার আগে ছাতাটা তুলে মারতে যাবে, ঠিক তখনই বজ্রপাতের শব্দে চমকে উঠে ভারসাম্য হারিয়ে পিছলে পড়তে নিল। আরিয়ান দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল। সাবধানে। কয়েক সেকেন্ড দুজনের চোখ এক হয়ে রইল। ঈশিতা দ্রুত নিজেকে ছাড়িয়ে নিল। হাত ছাড়ুন। সরি। আপনার মতো আজব মানুষ আমি জীবনে দেখিনি। ধন্যবাদ। আমি কি আপনার প্রশংসা করলাম? না, কিন্তু আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথাই আমার কাছে স্পেশাল লাগছে। আরিয়ানের কথা শুনে ঈশিতার চোখ বড় বড় করে তাকালো। ফ্লার্ট করছেন? না, সত্যি বলছি। ঠিক তখনই ঈশিতার ফোনে আবার কল আসলো। স্ক্রিনে লেখা বাবা। হ্যালো, কোথায় তুই? আজ শেষবারের মতো বলছি, আগামী সপ্তাহে তোর বিয়ে। আর কোনো অজুহাত শুনবো না। আমি এ বিয়ে করব না। তাহলে বাড়িতে এসে কথা বল। কল কেটে গেল। ঈশিতা বিরক্ত হয়ে ফোনটা ব্যাগে রেখে দীর্ঘশ্বাস ফেলল। কোনো সমস্যা? আপনার জানার দরকার নেই। আচ্ছা, তাহলে একটা কথা বলি। কি? আপনি যতটা রাগ দেখান, আমার মনে হয় ভেতরটা ততটাই একা। কথাটা শুনে ঈশিতা কয়েক মুহূর্ত চুপ করে রইল, যেন ছেলেটা তার মনের গোপন কথাই বলে ফেলেছে। আপনি মানুষকে এত তাড়াতাড়ি বুঝে ফেলেন? না, শুধু আপনার চোখটা অনেক কথা বলে। ঈশিতা কিছু বলার আগে রাস্তার ওপাশ থেকে একটি কালো গাড়ি এসে থামলো। চারজন লোক দ্রুত নেমে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। একজন বলে উঠল, ম্যাম, স্যার আপনাকে এখনই বাসায় নিয়ে যেতে বলেছেন। আমি কোথাও যাব না। জোর করে নিয়ে যেতে হবে। লোকটা ঈশিতার হাত ধরতে আরিয়ান তার হাত শক্ত করে চেপে ধরলো। ওনার অনুমতি ছাড়া ওনার গায়ে হাত দেবেন না। চারপাশে হঠাৎ থমথমে নীরবতা নেমে এলো। লোকগুলো এবার আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাদের একজন শার্টের হাতা গুটিয়ে সামনে এগিয়ে এলো। লোকটা শার্টের হাতা গুটিয়ে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। ঈশিতা কিছু বলার আগেই আরেকজন পেছন থেকে বলে উঠল, বেশি হিরো হতে যেও না, ম্যাডামকে নিয়ে যেতে এসেছি, সরে দাঁড়াও। উনি যদি যেতে না চান তাহলে কেউ উনাকে জোর করে নিয়ে যেতে পারবে না। আমি বলেছি আমি যাব না। ঈশিতার কথা শুনেও লোকগুলো থামলো না। একজন আবার ঈশিতার হাত ধরতে যাবে, ঠিক তখনই আরিয়ান তার হাত সরিয়ে দিল। শেষবারের মতো বলছি, সরে যা। না সরলে কি করবেন? লোকটার আগে ঘুষি মারতে গেল। আরিয়ান এক পাশে সরে তার হাত চেপে ধরে হালকা ধাক্কা দিতেই লোকটা কাদার মধ্যে পড়ে গেল। বাকি তিনজন একসাথে এগিয়ে এলো। এই, মারামারি করবেন না। আরিয়ান আর কোনো কথা বলল না। 2-1 মিনিটের মধ্যেই সবাইকে সামলে নিল। লোকগুলো ব্যথায় গাঁচড়াতে লাগলো। তুই কে রে? ওনার পরিচিত একজন। ঠিক তখনই ঈশিতার ফোন আবার বেজে উঠল। এবারও তার বাবার কল। হ্যালো। লোকগুলোকে কেন ফিরিয়ে দিলি? কারণ আমি যেতে চাই না। তুই বাড়ি না ফিরলে কাল সকালে আমি নিজেই ফিরে আসবো। ফোন কেটে গেল। ঈশিতা বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো। মনে হচ্ছে সমস্যাটা অনেক বড়। কিন্তু সেটা আমার একার সমস্যা। আজ থেকে চাইলে দুইজনেরও হতে পারে। ঈশিতা ব্রুকুচকে তাকালো। আপনি সবসময় এমন কথা বলেন? না, যার জন্য বলতে ইচ্ছা করে শুধু তাকেই বলি। ঈশিতা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আপনি জানেন আমি কাউকে সহজে বিশ্বাস করি না। আমিও চাই না আপনি একদিনে বিশ্বাস করুন, সময় নিয়ে করুন। বৃষ্টি তখনও ঝরছে। ঠান্ডা ঈশিতা হালকা কেঁপে উঠল। আরিয়ান নিজের জ্যাকেট খুলে তার দিকে বাড়িয়ে দিল। এটা পরে নিন। লাগবে না। জ্বর হলে ওষুধ খাওয়ানোর সুযোগও তো পাবো না। কথাটা শুনে ঈশিতা অজান্তেই হেসে ফেলল। সঙ্গে সঙ্গে আবার মুখ গম্ভীর করে নিল। আপনি খুব বিরক্তিকর। কিন্তু একটু আগে তো হাসলেন। আমি হাসিনি। আচ্ছা, তাহলে আমার চোখের ভুল। ঈশিতা আর কিছু বলল না, ধীরে ধীরে জ্যাকেটটা হাতে নিল।
এই তো, রাগী মানুষগুলোর মন আসলে অনেক নরম হয়। বেশি খুশি হবেন না, জ্যাকেট কাল ফেরত দিয়ে দেব। জ্যাকেট ফেরত দিলেও একটা শর্ত আছে। কি শর্ত? তখন 1 কাপ কফি আমার সাথে খেতে হবে। ঈশিতা উত্তর দেওয়ার আগেই রাস্তার পাশে একটি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো স্যুট পরা এক ভদ্রলোক। তাকে দেখে ঈশিতার মুখের হাসি মিলিয়ে গেল। আপনি এখানে? তোমাকে নিতে এসেছি। আর এই ছেলেটাকে, সেটা আজই জানতে চাই। ভদ্রলোকের গম্ভীর কণ্ঠ শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান ঈশিতার দিকে তাকিয়ে বুঝতে পারলো মানুষটাকে দেখে সে সত্যি অস্বস্তিতে পড়েছে। আমাকে নিতে আসার দরকার ছিল না। দরকার ছিল, কারণ তুমি আবারও আমার কথা অমান্য করেছো। স্যার, উনি যদি এখন যেতে না চান? তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছি। আরিয়ান চুপ হয়ে গেল। ঈশিতার সামনে এসে দাঁড়ালো। ওর সাথে এইভাবে কথা বলবেন না, ওর কোনো দোষ নেই। তাহলে দোষ কার? এক অচেনা ছেলের সাথে মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে আছো। উনি অচেনা হলেও অন্তত জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন না। কথাটা শুনে ভদ্রলোকের চোয়াল শক্ত হয়ে গেল। শেষবারের মতো বলছি, গাড়িতে ওঠো। না। দুজনের মাঝে উত্তেজনা বাড়তেই আরিয়ান ধীরে ধীরে ঈশিতার পাশে এসে দাঁড়ালো। স্যার, রাগ করবেন না, উনি এখন মানসিকভাবে ভালো নেই। আজ ওনাকে একটু সময় দিন। তুমি জানো আমি কে? না, জানার দরকারও নেই। আমি শুধু এইটুকু জানি, কাউকে জোর করলে সে আরো দূরে সরে যায়। ভদ্রলোক কয়েক মুহূর্ত আরিয়ানের দিকে তাকিয়ে রইলেন, তারপর ঠান্ডা গলায় বললেন, তোমার নাম? আরিয়ান। ঠিক আছে আরিয়ান, আবার যদি আমার মেয়ে তোমাকে আশেপাশে দেখি, তখন কিন্তু এভাবে কথা বলবো না। কথাটা বলেই তিনি গাড়িতে উঠে চলে গেলেন। গাড়িটা চোখের আড়াল হতেই ঈশিতার দীর্ঘশ্বাস ফেলল। উনি আপনার বাবা? হুম। উনি আপনাকে অনেক ভালোবাসেন, শুধু প্রকাশ করার ধরনটা ভুল। সবাই এই কথাই বলে, কিন্তু কেউ আমার কষ্টটা বোঝে না। কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। চলুন, আপনাকে বাসায় পৌঁছে দেই। দরকার নেই, আমি নিজেই যেতে পারবো। জানি পারবেন, তবুও আজকে কেন জানি আপনাকে একা ছাড়তে ইচ্ছে করছে না। ঈশিতা প্রথমবারের মতো আরিয়ানের চোখের দিকে স্থির হয়ে তাকালো। সেই চোখে কোনো স্বার্থ নেই। আপনি সব মানুষের জন্য এত চিন্তা করেন? না, কিছু মানুষকে দেখলেই মনে হয় ওদের হাসিটা হারিয়ে যেতে দেওয়া উচিত না। শুধু একরাশ আন্তরিকতা। ঈশিতার ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট হাসি ফুটে উঠল। আপনি খুব অদ্ভুত মানুষ। আর আপনি কি খুব রাগী? সবাই আমাকে এই নামেই ডাকে। আমি ডাকবো না। তাহলে? আমি ডাকবো রাগী বউ। কথাটা শুনে ঈশিতা বিস্ময়ে তাকিয়ে রইল। তারপর রাগ দেখিয়ে আরিয়ানের হাতে হালকা একটা চড় বসিয়ে দিল। কি সব বাজে বাজে কথা! ব্যথা পাইনি। কেন? কারণ রাগী মানুষের মায়েরও একটু আদর লুকিয়ে থাকে। ঈশিতা এবার সত্যি হেসে ফেলল। বৃষ্টির ফোঁটার সাথে সে হাসিটা যেন আরো সুন্দর লাগছিল। কিন্তু ঠিক তখনই আরিয়ানের ফোন বেজে উঠল। হ্যালো আরিয়ান, তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। আন্টির অবস্থা হঠাৎ অনেক খারাপ হয়ে গেছে। খবরটা শুনে আরিয়ানের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। ফোনটা হাত থেকে প্রায় পড়ে যেতে নিল। ঈশিতা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? আম্মু হাসপাতালে। আরিয়ানের কাঁপা কণ্ঠ শুনে ঈশিতার বুকটা হঠাৎ কেঁপে উঠল। কয়েক সেকেন্ড আগেও যে ছেলেটা হাসছিল, এখন তার চোখে স্পষ্ট আতঙ্ক। কোন হসপিটালে? সিটি কেয়ার হাসপাতালে। আমাকে এখনই যেতে হবে। চলো। না, আপনি বাসায় চলে যান, আমি চলে যাব। একদম চুপ, এখন তর্ক করার সময় না। আমার গাড়িতে ওঠো। আরিয়ান আর কিছু বলল না। দুজন দ্রুত গাড়িতে উঠে পড়ল। ঈশিতা নিজেই স্টিয়ারিং ধরল। পুরো রাস্তা জুড়ে আরিয়ান শুধু আল্লাহকে ডাকতে লাগলো। আল্লাহ, আমার আম্মুকে ভালো করে দিও, আমার আর কেউ নাই। কথাগুলো শুনে ঈশিতা একবার আর চোখে আরিয়ানের দিকে তাকালো। ছেলেটার চোখে জমে থাকা পানিগুলো যেন তার নিজের মনকেও ভারী করে তুলল। প্রায় 15 মিনিট পর গাড়ি হাসপাতালের সামনে থামতেই আরিয়ান দৌড়ে ভেতরে চলে গেল। ঈশিতা তার পেছনেই গেল। আপু আম্মু কোথায়? আপনি আরিয়ান? জি। উনি এখন বিপদমুক্ত, তবে প্রচন্ড স্ট্রেসের কারণে প্রেশার অনেক বেড়ে গিয়েছিল। কথাটা শুনে আরিয়ান হাফ ছেড়ে বাঁচল। 2 হাত তুলে আলহামদুলিল্লাহ বলল।
এখন দেখা করা যাবে? 5 মিনিটের জন্য যেতে পারবেন? দুজন কেবিনে ঢুকতেই বিছানায় শুয়ে থাকা মাঝবয়সী মহিলাটি দুর্বল হাসি দিলেন। বাবা চলে এসেছিস? আম্মু তুমি এমন করলে কেন? তুই চিন্তা করিস না, আমি ভালো আছি। তখনই মহিলার চোখ ঈশিতার দিকে গেল। এই মেয়েটা কে? আরিয়ান কিছু বলার আগে ঈশিতা এগিয়ে গিয়ে সালাম করলো ওনাকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মা, তোমাকে তো আগে দেখিনি। আম্মু উনি আমার। আরিয়ান থেমে গেল, কি পরিচয় দেবে বুঝতে পারছিল না। ঈশিতা মুচকি হেসে বলল, আমি ওর বন্ধু। বন্ধু শব্দটা শুনে আরিয়ান চুপচাপ মাথা নিচু করলো। আল্লাহ তো আমার ভালো করুক মা, আজ আমার ছেলেটা একা ছিল না, এটাতেই শান্তি লাগছে। কিছুক্ষণ কথা বলে দুজন বাইরে বেরিয়ে এলো, করিডোরে দাঁড়িয়ে। ধন্যবাদ। এত ধন্যবাদ দেওয়ার কি আছে? আজ আপনি না থাকলে আমি হয়তো ভেঙে পড়তাম। আমি শুধু একজন বন্ধুর দায়িত্ব পালন করেছি। তাহলে আমরা সত্যি বন্ধু? দেখি ভবিষ্যতে প্রমোশনও হতে পারে। প্রমোশন? বেশি হাসবেন না। আরিয়ান হেসে ফিরল। ঠিক তখনই ঈশিতার ফোন আবার বেজে উঠল। হ্যালো, তুমি এখন কোথায়? হাসপাতালে। কার সাথে? একজন বন্ধুর সাথে। আমি 5 মিনিটের মধ্যে হাসপাতালে আসছি। আজ তোমার সেই বন্ধুকে আমি নিজের চোখে দেখতে চাই। ফোন কেটে গেল। ঈশিতা কিছুক্ষণ চুপ করে রইল। কি হয়েছে? বাবা আসছেন। তাহলে আমি চলে যাই? না, আজ পালালে উনি ভাববেন তুমি সত্যি ভুল কিছু করেছো। ঠিক তখনই হাসপাতালের মূল গেটের সামনে একটি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে ঈশিতার বাবা নামলেন, কিন্তু তিনি একা নন। তার পাশ থেকে নেমে এলো আরেকজন সুদর্শন যুবক। যুবকটা মুচকি এসে ঈশিতার দিকে তাকিয়ে বলল, অবশেষে দেখা হলো। ঈশিতা, আগামী মাসে তো আমাদের এঙ্গেজমেন্ট, তাই না? যুবকটার কথা শুনে আরিয়ান অবাক হয়ে ঈশিতার দিকে তাকালো। ঈশিতার মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। কে বলেছে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট হবে? আঙ্কেল তো সব ঠিক করে ফেলেছেন। আঙ্কেল ঠিক করলেই সব হয় না। ঈশিতার বাবা সামনে এগিয়ে এলেন। ঈশিতা, যথেষ্ট হয়েছে। এ হলো রিয়ান, যার সাথে তোমার বিয়ের কথা চলছে। ভাই, আরিয়ান শুধু মাথা নাড়ল। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। অথচ ঈশিতার সাথে তার পরিচয় মাত্র একদিনের। আর এই ছেলেটা? আমার বন্ধু। বন্ধু? রাত 12টায় বৃষ্টির মধ্যে আবার হাসপাতালের বন্ধুত্বটা বেশ গভীর মনে হচ্ছে। আপনার মন্তব্যের দরকার নেই। রিহান মুচকি এসে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। কি করো ভাই? একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। ওহ ভালো, কিন্তু একটা কথা মনে রেখো, ঈশিতা আমার হবু স্ত্রী, তাই একটু দূরত্ব বজায় রাখবে। কথাটা শুনে আরিয়ানের মুখের হাসিটা মিলিয়ে গেল। উনি যদি নিজে বলেন আমি আজই দূরে চলে যাব। সবাই এবার ঈশিতার দিকে তাকালো। আমি কাউকে দূরে যেতে বলিনি। তাহলে কি বলতে চাইছো? আমি শুধু এইটুকু বলতে চাই, আমার জীবন নিয়ে সিদ্ধান্ত আমি নিজেই নেব। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। পরিবেশটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। ঠিক তখনই একজন নার্স দৌড়ে এসে বলল, আরিয়ান সাহেব, জি। আপনার আম্মু আপনাকে ডাকছেন। আরিয়ান ক্ষমা চেয়ে কেবিনের দিকে চলে গেল। কেবিনে ঢুকতেই, বাবা, জি আম্মু। বাইরে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওকে আমার খুব ভালো লেগেছে। আম্মু, আমি মায়ের চোখে মানুষ চিনতে ভুল করি না, মেয়েটা খুব ভালো। আরিয়ান হালকা হেসে মাথা নিচু করলো। কিন্তু ও তো আমাকে শুধু বন্ধু ভাবে। ভালোবাসা কখনো জোর করে হয় না বাবা, ধৈর্য ধর। এদিকে করিডোরে, ঈশিতা চলুন, এখানে নাটক করার দরকার নেই। আমি কোথাও যাচ্ছি না। তুমি কি ওই ছেলেটার জন্য আমাকে অপমান করছো? চলো। না, আমি নিজের সিদ্ধান্তের জন্য দাঁড়িয়ে আছি। রিহান হঠাৎ ঈশিতার হাত শক্ত করে ধরে ফেলল। চলো। হাত ছাড়ুন। ঠিক তখনই কেবিন থেকে বের হয়ে দৃশ্যটা দেখে আরিয়ানের চোখ রাগে লাল হয়ে গেল। সে দ্রুত এগিয়ে এসে রিহানের হাত সরিয়ে দিল। উনি বলছেন হাত ছাড়তে, শুনতে পাননি? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। না, একজন মানুষ না বলার পরও তার হাত ধরে রাখা ব্যক্তিগত ব্যাপার না? হাসপাতালের করিডোরে সবাই তাকিয়ে আছে। রিহান এবার রিয়াকে আরিয়ানের কলার চেপে ধরল। তুই বারবার আমার সামনে আসছিস কেন? আরিয়ান শান্ত গলায় বলল, কারণ উনি এখানে দাঁড়িয়ে থাকলে কেউ যেন জোর করতে না পারে। ঈশিতা এক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। জীবনে প্রথমবার কোনো ছেলে তার জন্য এভাবে দাঁড়িয়েছে। ঠিক তখনই হাসপাতালের ভেতর থেকে এক ডাক্তার দ্রুত বেরিয়ে এসে চিৎকার করে বললেন,
আরিয়ান, রোগীর অবস্থা আবার খারাপের দিকে যাচ্ছে, জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে, আর অপারেশনের আগে 5 লাখ টাকা এখনই জমা দিতে হবে। কথাটা শুনে আরিয়ানের মুখ এক মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তার পকেটে ছিল মাত্র কয়েক হাজার টাকা। সে অসহায় চোখে মাটির দিকে তাকিয়ে রইল। আর সেই দৃশ্য দেখে ঈশিতা ধীরে ধীরে তার ব্যাগটা খুলল। আরিয়ান অসহায় চোখে মেঝের দিকে তাকিয়ে আছে, তার হাত দুটো কাঁপছে। ঈশিতা ধীরে ধীরে ব্যাগ খুলে চেকবুক বের করলো। কত টাকা লাগবে বললেন? 5 লাখ টাকা। যত দ্রুত জমা হবে তত দ্রুত অপারেশন শুরু করতে পারবো। ঈশিতা এক মুহূর্তও দেরি না করে চেক লিখতে শুরু করলো। আরিয়ান অবাক হয়ে তার হাত চেপে ধরলো। না প্লিজ, এটা করবেন না। কেন? আমি আপনার কাছ থেকে এত বড় সাহায্য নিতে পারবো না। আমি কি আপনাকে দান করছি? তবুও শোনেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আম্মু। টাকা পরে ফেরত দিয়ে দেবেন, কিন্তু মানুষটা যদি... শেষ কথাটা আর বলতে পারলো না ঈশিতা। আমি কথা দিচ্ছি, একটা টাকা আমি ফিরিয়ে দেব। আমি আপনার কাছ থেকে কথা না, আন্টি সুস্থ হওয়াটা চাই। ঈশিতা চেকটা ডাক্তারের হাতে দিয়ে দিল। প্লিজ অপারেশন শুরু করুন। ঠিক আছে, আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি। ডাক্তার চলে যেতেই আরিয়ান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ঈশিতার সামনে এসে দাঁড়ালো। ধন্যবাদ শব্দটা খুব ছোট হয়ে যাবে, তাহলে বলবেন না? কিন্তু একটা কথা বলতে চাই। কি? আজ থেকে আপনার কোনো কষ্ট আমি নিজের চোখে দেখতে চাই না। কথাটা শুনে ঈশিতার বুকের ভিতরটা কেমন যেন থক করে উঠল। আপনি না খুব অদ্ভুত। আবার অদ্ভুত? কেউ এত অল্প সময়ে এইভাবে আপন হয়ে যায় নাকি? দুজনের চোখ আবার এক হয়ে গেল। ঠিক তখনই গলা খাকারি দিয়ে রিহান সামনে এসে দাঁড়ালো। হাসপাতালে রোম্যান্স চলছে দেখি। আপনার সমস্যা কি? সমস্যা হলো আমার হবু স্ত্রী অন্য একটা ছেলের জন্য 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে। আমি কাকে সাহায্য করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। বিয়ের পর আর থাকবে না। বিয়েটা আগে হোক, তারপর এইসব কথা বলবেন। রিহান রাগে দাঁত চেপে ঈশিতার বাবার দিকে তাকালো। আঙ্কেল, আপনি কিছু বলছেন না কেন? ঈশিতা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি একজন অসুস্থ মানুষের চিকিৎসার জন্য টাকা দিয়েছি। এতে যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে আমি বারবার সেই সীমা পার হব। ঈশিতার বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি প্রথমবারের মতো মেয়ের চোখে অন্যরকম দৃঢ়তা দেখলেন। ঠিক তখনই অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলে উঠল। সবাই চুপচাপ বসে আছে, সময় যেন আর কাটতেই চাইছে না। আরিয়ান মাথা নিচু করে বসে আছে। ঈশিতা ধীরে ধীরে তার পাশে এসে বসলো। ভয় পাচ্ছেন? খুব। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরিয়ান কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। হঠাৎ ঈশিতা আস্তে করে তার হাতের উপর নিজের হাত রাখলো। আপনি একা নন। স্পর্শটা পেয়ে আরিয়ান অবাক হয়ে তাকালো। ঈশিতা চোখ সরিয়ে নিলেও হাতটা সরালো না। জানেন, এই প্রথম মনে হচ্ছে আমার পাশে সত্যি কেউ আছে। বেশি আবেগী হয়ে যাবেন না। চেষ্টা করছি, কিন্তু আপনি করতে দিচ্ছেন না। ঈশিতার ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। সবাই একসাথে উঠে দাঁড়ালো। অপারেশন সফল হয়েছে। কথাটা শুনে আরিয়ান আলহামদুলিল্লাহ বলে চোখ বন্ধ করলো। কিন্তু ডাক্তার আবার বললেন, তবে একটা বিষয় আছে। কি হয়েছে ডাক্তার? রোগী জ্ঞান ফেরার পর বারবার আরেকজনের নাম বলছে। কার? ঈশিতা। উনি বারবার বলছেন ওই মেয়েটাকে একবার আমার কাছে নিয়ে আসো। আরিয়ান আর ঈশিতা দুজনই একসাথে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। ডাক্তার মৃদু হেসে বললেন, রোগীর জ্ঞান পুরোপুরি ফিরেছে, উনি শুধু ঈশিতার সাথে একটু কথা বলতে চান। ঈশিতা ধীরে ধীরে কেবিনে ঢুকলো। আরিয়ান বাইরে দাঁড়িয়ে রইল। আরিয়ানের আম্মু দুর্বল চোখে ঈশিতার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। মা, তুই এসেছিস? জি আন্টি, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ। আমার একটা কথা রাখবি? অবশ্যই রাখবো। আমার ছেলেটা ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে, ওকে কখনো একা ছেড়ে যাস না মা। ঈশিতা চুপ করে রইল। উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। তুই কি আমার ছেলের হাতটা ধরবি? ঠিক তখনই নার্সের ডাকে আরিয়ান কেবিনে ঢুকলো। আরিয়ান, কাছে আয়। আরিয়ান এগিয়ে যেতেই তিনি এক হাতে আরিয়ানের হাত আর অন্য হাতে ঈশিতার হাত ধরলেন। তারপর ধীরে ধীরে দুই হাত একসাথে মিলিয়ে দিলেন। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, তোরা দুজন সবসময় একসাথে থাকিস। কথাটা শুনে ঈশিতার চোখ ভিজে উঠল। আরিয়ানও কিছু বলতে পারলো না। ঠিক তখনই কেবিনের বাইরে ঈশিতার বাবা আর রিহান এসে দাঁড়ালো।
বাহ, নাটক তো ভালোই হচ্ছে। ঈশিতা, এবার অনেক হয়েছে, চল বাসায়। আমি এখন কোথাও যাব না। তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? খুব ভালো করেই বুঝতে পারছি। আঙ্কেল, আর কথা বাড়ানোর দরকার নেই। আগামী সপ্তাহে বিয়ে। সেই বিয়ে হবে না, কেন? কারণ আমি আপনাকে বিয়ে করব না। পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল। তুমি কি পাগল হয়ে গিয়েছো? যদি একজন ভালো মানুষকে বাঁচানোর জন্য তার পাশে দাঁড়ানোর জন্য পাগল হতে হয়, তাহলে আমি পাগল। তাহলে কাকে বিয়ে করবে? ঈশিতা একবার আরিয়ানের দিকে তাকালো, তারপর দৃঢ় কণ্ঠে বলল। আমি আরিয়ানকে বিয়ে করব। কথাটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। আরিয়ান নিজেও বিশ্বাস করতে পারছিল না। ঈশিতা, আপনি কি বলছেন? সত্যি বলছি। কিন্তু আমি কিছুই দিতে পারবো না আপনাকে। আমি টাকা না, একজন মানুষকে চাই। ঈশিতার বাবা রাগে কাঁপতে লাগলেন। আর যদি এই ছেলেকে বিয়ে করো তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ। দরজা বন্ধ হয়ে গেলে হোক, কিন্তু নিজের বিবেকের দরজা আমি বন্ধ করতে পারবো না। রিহান রাগে হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেলেন। 2 দিন পর আরিয়ানের আম্মুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি নিজেই বললেন, আমার একটা শেষ ইচ্ছে আছে। কি ইচ্ছে আম্মু? আমি বেঁচে থাকতে তোদের বিয়েটা নিজে চোখে দেখতে চাই। ঈশিতা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমিও রাজি। সেদিন বিকেলেই খুব ছোট করে কাছের একটি মসজিদের ইমামকে ডেকে আনা হলো। উপস্থিত ছিল শুধু আরিয়ানের আম্মু, ঈশিতার বড় ভাই আর কয়েকজন সাক্ষী। কন্যা ঈশিতা, আপনি কি স্বেচ্ছায় আরিয়ানকে আপনার স্বামী হিসেবে কবুল করেছেন? আলহামদুলিল্লাহ, কবুল করছি। আবার বলুন। কবুল করছি। তৃতীয়বার। কবুল করছি। আরিয়ানের চোখ ভিজে গেল। বড় আরিয়ান, আপনি কি স্বেচ্ছায় ঈশিতাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করেছেন? আলহামদুলিল্লাহ, কবুল করছি। আবার বলুন। কবুল করছি। তৃতীয়বার। কবুল করছি। দোয়া শেষ হতেই আরিয়ানের আম্মু চোখ মুছলেন। আজ মনে হচ্ছে আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। ঈশিতা ধীরে ধীরে আরিয়ানের পাশে এসে দাঁড়ালেন। ঈশিতা ধীরে ধীরে আরিয়ানের পাশে এসে দাঁড়ালো। আজ থেকে আপনি শুধু ঈশিতা নন, তাহলে? আমার পুরো পৃথিবী। আরিয়ান আস্তে করে বলল। ঈশিতা লজ্জায় মুচকে হাসলো। আস্তে করে আরিয়ানের হাতটা ধরে ফেললো। আপনি? আমি? আমার সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। দুজন নতুন এক জীবনের শুরু হলো তাদের ভালোবাসার হাত ধরে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ। ঈশিতা আর আরিয়ান পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুজনের চোখে অন্যরকম এক শান্তি। ঠিক তখনই আরিয়ানের আম্মু মুচকি হেসে বললেন, এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? বউকে নিয়ে বাসায় যাবে না? আরিয়ান লজ্জা পেয়ে মাথা চুলকাতে লাগলো। বাসা তো খুব ছোট আম্মু। ছোট হলে সমস্যা কোথায়? আপনি কষ্ট পাবেন। একটা কথা বলবো? আপনার সাথে থাকলে কষ্ট আমার কাছে সুখ মনে হয়। কথাটা শুনে আরিয়ানের বুকের ভিতরটা কেঁপে উঠল। সে চুপচাপ ঈশিতার দিকে তাকিয়ে রইল। আচ্ছা, এখন তোদের রোমাঞ্চ পরে করিস, আগে আমাকে বাসায় নিয়ে চল। তিনজন একসাথে বাসায় চলে গেল। ছোট্ট 2 রুমের বাসা, কিন্তু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। ঈশিতা চারদিকে তাকিয়ে মৃদু হেসে বলল, জানেন, আমার এত বড় বাড়িতে থেকেও কখনো এত শান্তি লাগেনি। সত্যি? কারণ এখানে অভিনয় নেই। আরিয়ান কিছু বলল না, শুধু মুচকি হাসলো। ঠিক তখনই আরিয়ানের আম্মু বললেন, ঈশিতা মা, আমার আলমারিতে একটা শাড়ি আছে, ওটা পরে আয় তো। এখনই আসছি আম্মু। কয়েক মিনিট পর ঈশিতা হালকা গোলাপি রঙের শাড়ি পরে বের হলো। ভেজা চুলগুলো কাঁধে ছড়িয়ে আছে তার। আরিয়ান তাকিয়ে থেকে ভুলে গেল যে চোখ নামাতে হয়। এইভাবে কি দেখছেন? একটা কথা বলবো? বলুন। আপনাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। ঈশিতার গাল লাল হয়ে গেল। মিথ্যা প্রশংসা করতে হবে না। আমি মিথ্যা বলতে শিখিনি। ঈশিতা চোখ নামিয়ে ফেলল। আরিয়ানের আম্মু সব দেখছিলেন। তিনি হাসতে হাসতে বললেন, আমি একটু ওষুধ খেয়ে ঘুমাই, তোরা গল্প কর। আম্মু নিজের রুমে চলে যেতেই ঘরে নীরবতা নেমে এলো। চা খাবেন? আপনি বানাতে পারেন? খুব ভালো পারি। তাহলে আজ আপনার হাতের চা খেতে চাই। কিছুক্ষণ পর দুজন বারান্দায় পাশাপাশি বসে চা খেতে লাগলো। হালকা বাতাসে ঈশিতার চুল বারবার উড়ে এসে আরিয়ানের মুখে লাগছিল। আরিয়ান আস্তে করে চুলগুলো কানের পাশে গুজে দিল। ঈশিতা একটু চমকে উঠল। কি করছেন? বারবার মুখে লাগছিল। আর যদি আবার লাগে? তাহলে আবার সরিয়ে দেব।
ঈশিতা মুচকি হেসে কাপের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর, একটা কথা বলি, বলুন। আজ প্রথমবার মনে হচ্ছে আমি সত্যিই কারো স্ত্রী। আর আমার মনে হচ্ছে আল্লাহ আমার সব হারানো জিনিস একসাথে ফিরিয়ে দিয়েছেন। ঈশিতা ধীরে ধীরে নিজের হাতটা আরিয়ানের হাতের উপর রাখলো। একটা প্রতিশ্রুতি দিবেন? জীবন দিয়েও রাখবো। কোনোদিন আমার হাত ছেড়ে যাবেন না। যদি ছাড়তেই হয় তারপর? তাহলে মৃত্যুই আমাদের আলাদা করবে। কথাটা শুনে ঈশিতার চোখ ভিজে আসলেও মুখে একটা প্রশান্ত হাসি ফুটে উঠল। সে মাথাটা ধীরে ধীরে আরিয়ানের কাঁধে রেখে দিল। আরিয়ানও আলতো করে ঈশিতার হাতটা নিজের হাতে জড়িয়ে নিল। বাইরে হালকা বাতাস বইছে, আর তাদের নতুন জীবনের প্রথম সন্ধ্যাটা নীরব ভালোবাসায় ভরে উঠল। রাত অনেক হয়ে গেছে, চারদিকে একদম নীরবতা। ঈশিতা বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছে। হালকা বাতাসে তার চুলগুলো বারবার উড়ে এসে মুখ ঢেকে দিচ্ছে। ঠিক তখনই পিছন থেকে আরিয়ান ধীরে ধীরে এসে দাঁড়ালো। ঘুম আসছে না? না, নতুন জীবনের প্রথম রাত, কেমন যেন অন্যরকম লাগছে। আমারও। কিছুক্ষণ দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইল। নীরবতাটাও যেন আজ কথা বলছিল। একটা কথা বলবো? বলুন। আজও বিশ্বাস হচ্ছে না আপনি সত্যি আমার স্ত্রী। কেন? কারণ আমি কখনো ভাবিনি আমার মতো সাধারণ একজন মানুষের জীবনে আপনি আসবেন। আরে আমি কখনো ভাবিনি এত বড় বাড়িতে থেকেও যে শান্তি পাইনি সেটা একটা ছোট্ট বাসায় এসে খুঁজে পাবো। আরিয়া মুচকি হেসে ঈশিতার দিকে তাকালো। আপনার ঠান্ডা লাগবে, ভেতরে চলুন। আর একটু দাঁড়াই। ঠিক আছে, তবে একটা শর্ত। কি শর্ত? ঠান্ডা লাগলে পরে কিন্তু আমার উপর রাগ করা যাবে না। আচ্ছা, করব না। কথাটা বলে ঈশিতা হেসে ফেলল। সেই হাসিটা দেখে আরিয়ান কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। এইভাবে কি দেখছেন? হাসলে আপনাকে আরো সুন্দর লাগে। ঈশিতা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আপনি না মাঝে মাঝে এমন কথা বলেন যে উত্তর খুঁজে পাই না। উত্তর দিতে হবে না, তাহলে? শুধু এভাবেই হাসবেন। ঈশিতা আস্তে করে আরিয়ানের হাতটা ধরল। জানেন, আজকে একটা জিনিস খুব ভালো লাগছে। কি? এখন থেকে সুখের খবর হোক বা কষ্টের খবর, দুটোই আপনাকে বলার একজন মানুষ পেয়েছি। আর আমি পেয়েছি এমন একজনকে যার জন্য প্রতিদিন আরো ভালো মানুষ হতে ইচ্ছে করে। দুজনের চোখ আবার এক হয়ে গেল। হঠাৎ হালকা বাতাসে ঈশিতার চুল মুখের উপর এসে পড়ল। আরিয়ান খুব যত্ন করে চুলগুলো কানের পাশে সরিয়ে দিল। আপনি সব সময় এত কেয়ারিং। শুধু আপনার জন্য। কথাটা শুনে ঈশিতা ধীরে ধীরে আরিয়ানের কাঁধে মাথা রাখলো। একটা কথা রাখবেন? অবশ্যই। যত ব্যস্তই থাকুন, প্রতিদিন অন্তত একবার আমাকে বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন। একবার কেন? তাহলে? যতবার আপনার হাসি দেখব ততবারই বলবো। ঈশিতা হেসে ফেলল। তারপর আলতো করে আরিয়ানের হাতটা আরো শক্ত করে ধরে বলল, আই লাভ ইউ আরিয়ান। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে ঈশিতার কপালে খুব আলতো করে একটি ভালোবাসার চুমু এঁকে দিল। আমিও আপনাকে অনেক ভালোবাসি মিসেস আরিয়ান। ঈশিতা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। তাহলে এবার শুরু করি। কাছে এসো, আরো কাছে। আজ থাক প্লিজ, খুব লজ্জা লাগছে। জামাইয়ের কাছে লজ্জা কিসের? তোমার ঠোঁটের স্পর্শ সব লজ্জা ঢেকে দেবে। আহ, কি নরম ঠোঁট তোমার। মনে হচ্ছে সারা জীবন এই ঠোঁটের সাথে লেগে থাকি। আরিয়ান ঈশিতার ঠোঁট কামড়ে ধরলো। পাগলের মতো কামড়াতে লাগলো। ঈশিতার একদিকে যেমন ব্যথা লাগছে, তেমন অন্যরকম আনন্দ অনুভূত হচ্ছে। চোখ বন্ধ করে পুরোটা সময় অনুভব করতে লাগলো। আরিয়ান ঈশিতার আঁচল সরিয়ে ফেললো। ব্লাউজের বোতামে হাত দিতে গেলে ঈশিতা আরিয়ানের হাত ধরে ফেললো। উফ, ছাড়ো, কি করছো এসব? আর পারছি না, আজ এ পর্যন্তই থাক। হাত সরাও বলছি। আজকে কোনো বাধা শুনবো না। কতগুলো দিন এই রাত 3টার জন্য অপেক্ষা করেছি। তোমার শরীরের প্রতিটি জায়গায় আজ আমার ভালোবাসার স্পর্শ রেখে দেব। আরিয়ান আরো শক্ত করে ঈশিতার বুক চেপে ধরলো। ঈশিতা চরম সুখে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। আরিয়ান এক হাতে ঈশিতার বুকে আদর করতে থাকলো আর পাগলের মতো চুমু খেতে লাগলো। ঈশিতা আরিয়ানের মাথায় হাত দিয়ে তার বুকে চেপে ধরলো আর মিটিমিটি হাসতে লাগলো। আর কত? হ্যাঁ, কিছু বাকি রাখবে না? নিজের বউয়ের ক্ষেত্রে আবার কিসের বাকি? যা আছে সবই তো আমার। আরে পাগল, সকাল হয়ে গেছে, এবার তো ছাড়ো। আরো সময় আছে এসব করার। কি আর করার? কথা বলতে বলতেই তো অর্ধেক রাত
পার করে ফেলেছিলাম। এজন্যই আর এখন কিছু করার সময় নেই। যাও তাহলে পাগলি, গোসল করে ফেলো। হ্যাঁ, সেটাই বলছিলাম, একেবারে গোসল করে বের হই। যাই তাহলে। এই শোনো, তোমার ঠোঁট কিন্তু অনেক মজার। ইস, কি মজা খেতে, প্রতিদিন খেতে চাই। শখ কত, আর খাওয়া যাবে না, যা খেয়েছো এনাফ। না না, সেটা হবে না। আচ্ছা শোনো, তুমি এখন তাহলে গোসলে যাও, আমি একটু ঘুমিয়ে নেই। পরদিন সকাল, জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকছে। ঈশিতার ঘুম ভাঙতেই সে অনুভব করলো তার হাতের উপর কারো হাত রাখা। চোখ খুলে দেখলো আরিয়ান পাশেই ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যেও তার মুখে একটা শান্ত হাসি। ঈশিতা কিছুক্ষণ চুপ করে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা এত কষ্টের পরও কিভাবে এত শান্ত থাকতে পারে? ঈশিতা ধীরে করে উঠে বসতে গেল, কিন্তু আরিয়ানের ঘুম ভেঙে গেল। কোথায় যাচ্ছেন? আপনি জেগে গেলেন? আপনি পাশে না থাকলে ঘুম ভেঙে যায়। ঈশিতা অবাক হয়ে তাকালো। এত সকালে এত কথা শিখলেন কোথায়? বিয়ের পর বুঝলাম বউকে খুশি রাখার জন্য একটু বেশি কথা বলতেও হয়। ও তাই নাকি? তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার বউ খুব রাগী। আমি রাগী? তবে তবে রাগ করলে আরো বেশি সুন্দর লাগে। ঈশিতা মুখ ঘুরিয়ে হাসি লুকানোর চেষ্টা করলো। আপনি আমাকে সবসময় এভাবে বোকা বানান। না, আমি শুধু সত্যি কথা বলি। ঠিক তখনই আরিয়ানের আম্মু দরজায় এসে দাঁড়ালেন। তোমরা কি সকাল থেকে গল্পই করবে নাকি নাস্তাও খাবে? দুজনেই লজ্জা পেয়ে গেল। আম্মু আপনি বসুন, আমি নাস্তা তৈরি করছি। তুমি? কেন, আমি পারবো না? পারবে না বলিনি, শুধু ভাবছি এত বড় বাড়ির মেয়ে রান্নাঘরে দাঁড়াবে। আম্মু, বড় বাড়ি দিয়ে কি হয়? নিজের মানুষগুলোর জন্য কিছু করতে পারাটাই তো আসল। কথাটা শুনে আরিয়ানের আম্মুর চোখ ভিজে উঠল। আল্লাহ তোকে সুখী করুক মা। ঈশিতা রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর আরিয়ানও পেছনে পেছনে গেল। আপনি এখানে কি করছেন? সাহায্য করতে এসেছি। আপনি রান্না পারেন? ডিম ভাজতে পারি। বাহ, অনেক বড় যোগ্যতা। আপনার জন্য এটা দিয়ে শুরু করি। ঈশিতা হাসতে লাগলো। আরিয়ানও হাসতে হাসতে ডিম ভাজতে শুরু করলো। হঠাৎ আরিয়ানের হাতে একটু গরম তেল ছিটকে পড়লো। হাত দেখান। ঈশিতা তাড়াতাড়ি আরিয়ানের হাত ধরে পানি দিয়ে দিল। এত চিন্তা করছেন কেন? কারণ আপনি আমার। কথাটা বলি ঈশিতা থেমে গেল। নিজের মুখের কথা নিজেই বুঝতে পেরে লজ্জা পেল। আরিয়ান মুচকি হাসলো। আবার বলবেন? কি? কিছু না। আপনি অনেক দুষ্টু হয়ে গেছেন। আপনার ভালোবাসাই হয়েছি। দুজনের হাসির শব্দ পুরো ছোট্ট ঘরটাকে ভরে দিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আরিয়ান দরজা খুলতেই সামনে একজনকে দেখে থমকে গেল। আপনি এখানে? দরজার সামনে দাঁড়িয়ে আছে ঈশিতার বাবা। আমার মেয়ের সাথে কিছু কথা আছে। আরিয়ান আর ঈশিতা দুজনেই একে অপরের দিকে তাকালো। এতদিন পর প্রথমবার ঈশিতার বাবাকে দেখে নতুন এক অজানা আশঙ্কা তৈরি হলো। দরজার সামনে ঈশিতার বাবা দাঁড়িয়ে আছেন। মুখে আগের মতো রাগ নেই, বরং এক ধরনের ক্লান্তি আর অনুশোচনা দেখা যাচ্ছে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে দেখে সরে দাঁড়ালো। ভিতরে আসুন আঙ্কেল। ঈশিতার বাবা ঘরের ভিতরে ঢুকলেন। ছোট্ট ঘরটা চারদিকে তাকিয়ে দেখলেন। তারপর তার চোখ গিয়ে থামলো ঈশিতা আর আরিয়ানের দিকে। তোমরা ভালো আছো? জি বাবা। অনেকদিন পর বাবার মুখে নিজের জন্য এত নরম স্বর শুনে ঈশিতার চোখ ভিজে উঠল। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। বাবা। না মা, আজ আমাকে বলতে দাও। তিনি ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। আমি সবসময় ভেবেছি তোমার জন্য আমি সবসময় ভালো সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু কখনো বুঝিনি তোমার মনের কথাটা শোনার দরকার ছিল। ঈশিতা চুপ করে তার বাবার দিকে তাকিয়ে রইল। যেদিন হাসপাতালে দেখলাম এই ছেলেটা নিজের কষ্ট ভুলে তোমার পাশে এসে দাঁড়িয়ে আছে, সেদিন বুঝেছি মানুষ বড় হয় টাকায় না, মন দিয়ে। আরিয়ান মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আরিয়ান। জি আঙ্কেল। আমার মেয়েকে কষ্ট দিও না। কখনো না। আর একটা কথা। বলুন। আমার মেয়েটা বাইরে থেকে অনেক শক্ত, কিন্তু ভিতরে খুব অভিমানী। ওর রাগ দেখলে বুঝবে আসলে ও কষ্ট পেয়েছে। আরিয়ান মৃদু হেসে ঈশিতার দিকে তাকালো। সেটা আমি বুঝে গেছি আঙ্কেল। কি বুঝেছেন? আপনার রাগের পিছনেও যে অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। ঈশিতা চোখ বড় বড় করে আরিয়ানের দিকে তাকালো।
আপনি আমার বাবার সামনেও আমাকে লজ্জা দিতে ছাড়বেন না? সত্যি কথা বললে লজ্জা লাগে নাকি? ঈশিতার বাবা প্রথমবারের মতো দুজনকে দেখে হেসে ফেললেন। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক তখনই আরিয়ানের আম্মু ঘর থেকে বেরিয়ে এলেন। কে এসেছে বাবা? ঈশিতার বাবা উঠে দাঁড়ালেন। বিয়ে সাহেব, আপনার কাছে একটা কথা বলতে এসেছি। বলুন। আমার মেয়েকে আপনার ছেলের হাতে দিয়ে আমি নিশ্চিন্ত। কথাটা শুনে আরিয়ানের আম্মুর চোখে পানি চলে এলো। আল্লাহ আমাদের সন্তানদের সুখী করুক। সবাই কিছুক্ষণ চুপ করে রইল। কিছুক্ষণ পর ঈশিতার বাবা চলে যাওয়ার পর ঈশিতা বারান্দায় দাঁড়িয়েছিল। আরিয়ান ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। মন খারাপ? না। মিথ্যা বলছেন। আপনি এত কিছু বোঝেন কিভাবে? কারণ এখন থেকে আপনার হাসি আর কষ্ট দুটোই আমার দায়িত্ব। ঈশিতা মৃদু হেসে তাকালো। জানেন, আগে মনে হতো আমি একাই সব সামলাতে পারি। এখন মনে হয় পাশে একজন থাকলে পথটা অনেক সহজ হয়। আরিয়ান আস্তে করে ঈশিতার হাত ধরলো। তাহলে একটা কথা মনে রাখবেন। কি? যত ঝড়ই আসুক আপনার হাতটা আমি ছাড়বো না। ঈশিতা কিছু না বলে আরিয়ানের হাতটা শক্ত করে ধরলো। ঠিক তখনই আরিয়ানের ফোন বেজে উঠলো। আরিয়ান ফোনের দিকে তাকিয়ে থেমে গেল। অপরিচিত একটা নম্বর থেকে কল এসেছে। হ্যালো। ও পাশ থেকে একটি কণ্ঠ শুনে আরিয়ানের মুখের হাসি মুহূর্তেই হারিয়ে গেল। আরিয়ান, তুই কি সত্যিই ভাবছিস সব শেষ হয়ে গেছে? আরিয়ান চুপ করে গেল। ঈশিতা চিন্তিত মুখে তার দিকে তাকালো। কে ফোন করেছে? আরিয়ান কোনো উত্তর দিল না, কারণ সে বুঝতে পারলো তাদের নতুন জীবনের সামনে আবারও পুরনো কোনো ঝড় আসতে চলেছে। আরিয়ানের মুখের হাসি হঠাৎ মিলিয়ে গেল। অপরিচিত কণ্ঠটা তার পুরনো কিছু স্মৃতি মনে করিয়ে দিল। আপনি কে? আমাকে ভুলে গেছিস নাকি আরিয়ান? এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। ঈশিতা বুঝতে পারলো এই ফোনের ওপাশের মানুষটা আরিয়ানের জন্য সাধারণ কেউ না। আরিয়ান, কে ফোন করেছে? আরিয়ান ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ নিজের দিকে তাকিয়ে রইল। আমাকে বলবেন না? কিছু বিষয় আছে যেগুলো বলতে গেলে পুরনো কষ্টগুলো আবার সামনে চলে আসে। আর আপনি কি ভাবেন একা একা সব কষ্ট সহ্য করবেন? আরিয়ান ঈশিতার দিকে তাকালো। তার চোখে অভিমান আর ভালোবাসা দুটোই ছিল। আমি চাই না আমার কারণে আপনার জীবনে কোনো সমস্যা আসুক। আমার জীবনে সমস্যা আসবে কিনা সেটা আমি ঠিক করব, আপনি না। ঈশিতা, শুনুন, বিয়ের আগে আপনি একা ছিলেন, কিন্তু এখন না। এখন আপনার কষ্টের ভাগ নেওয়ার জন্য আমি আছি। ঈশিতার কথাগুলো শুনে আরিয়ানের চোখে পানি জমে উঠল। যে মানুষটা সারা জীবন নিজের কষ্ট লুকিয়ে রেখেছে, আজ প্রথমবার কেউ তার কষ্ট বুঝতে চাইছে। আপনি জানেন, ছোটবেলায় একটা মানুষ আমাকে বলেছিল আমি কোনোদিন ভালো কিছু করতে পারবো না। আর এখন মনে হয় আমি পারবো, কারণ কেউ একজন আমার উপর বিশ্বাস করে। ঈশিতা মুচকে হাসলো। সেই বিশ্বাসটা যেন কখনো ভাঙেন না। চেষ্টা করব না, প্রতিজ্ঞা করছি। ঠিক তখনই আবার আরিয়ানের ফোন বেজে উঠল। একই নম্বর। এবার ছাড়ুন। না। কেন? কারণ আমি ভয় পাচ্ছি। আপনি ভয় পাচ্ছেন? কারণ ওই মানুষটা আমার অতীত আর আমি আপনার বর্তমান। কথাটা শুনে আরিয়ানের ফোনটা হাতে নিল। ঈশিতার দিকে তাকিয়ে কল রিসিভ করলো। বলুন। অবশেষে ধরলি। ভাবছিলাম বিয়ের পর বউয়ের ভালোবাসা সব ভুলে গেছিস। আপনার কি দরকার? তোর সাথে দেখা করতে চাই। আমার কোনো আগ্রহ নেই। কিন্তু আমার আছে, কারণ তোর কাছে এমন একটা সত্য আছে যেটা জানলে তোর বউ তোকে ক্ষমা করবে না। আরিয়ানের মুখের রং বদলে গেল। কি হয়েছে? কিছু না। কিন্তু ঈশিতা বুঝতে পারলো আরিয়ান কিছু লুকোচ্ছে। আপনার চোখ বলছে কিছু একটা হয়েছে। ঈশিতা, আমাকে সত্যিটা বলুন। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমার জীবনে এমন একটা অধ্যায় আছে যেটা আমি আপনাকে এখনো বলিনি। কি অধ্যায়? যে কারণে আমি মনে করতাম আমি কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। ঈশিতা চুপচাপ আরিয়ানের পাশে এসে দাঁড়ালো। আজ আপনি আমার স্বামী। আপনার অতীত যাই হোক, সেটা আমার জানার অধিকার আছে। যদি জানার পর আমাকে ঘৃণা করেন তাহলে সেটা আমার সিদ্ধান্ত হবে, কিন্তু না জেনে দূরে থাকা আমার সম্ভব না। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল, তারপর ঈশিতার হাত ধরলো। ঠিক আছে, আজ আপনাকে সব বলবো। ঈশিতা শান্ত চোখে আরিয়ানের দিকে তাকিয়ে রইল, কিন্তু সে জানতো না
আরিয়ানের বলা সেই সত্য তাদের সম্পর্ককে আরো শক্ত করবে নাকি নতুন কোনো ঝড় নিয়ে আসবে। রাত গভীর হয়ে গেছে। আরিয়ান আর ঈশিতা দুজনেই বারান্দায় বসে আছে। চারপাশ নীরব, কিন্তু দুজনের মনে অনেক প্রশ্ন। আরিয়ান, হুম। আপনি যদি বলতে না চান আমি জোর করব না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার কষ্ট আমার কাছে বোঝা না। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। আমার বাবা যখন মারা যান তখন আমি অনেক ছোট। সংসারের সব দায়িত্ব আম্মুর কাঁধে চলে আসে। অনেক কষ্ট করে আম্মু আমাকে বড় করেছেন। তারপর কিছু মানুষ আমাদের দুর্বলতার সুযোগ নিয়েছিল। যাদের আপন ভেবেছিলাম তারাই একদিন আমাদের ছেড়ে চলে যায়। আরিয়ানের গলা ভারী হয়ে গেল। আমি তখন বুঝেছিলাম এই পৃথিবীতে নিজের জন্য নিজেকেই লড়তে হয়। তাই বলে সবাইকে দূরে সরিয়ে রাখতেন? কারণ যাকে আপন করতাম তাকেই হারানোর ভয় হতো। ঈশিতা চুপচাপ আরিয়ানের কথা শুনছিল। ওই মানুষটাই আজ ফোন করেছে। আমার অতীতের একজন মানুষ। কে সে? আমার বাবার ছোট ভাইয়ের ছেলে। আপনার চাচাতো ভাই? একসময় আমরা খুব কাছের ছিলাম, কিন্তু একটা ঘটনার পর সব বদলে যায়। কি ঘটনা? আরিয়ান কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। আমার বাবার রেখে যাওয়া কিছু সম্পত্তি ছিল। সবাই ভেবেছিল আমি ছোট, আমাকে সহজে ঠকানো যাবে, কিন্তু আম্মু সব বুঝে গিয়েছিলেন। তারপর? আম্মুকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তিনি নাকি লোভের জন্য সব করছেন। ঈশিতার চোখে রাগ ফুটে উঠল। আপনার আম্মুকে কেউ কষ্ট দিয়েছিল? আর সেই দিন থেকে আমি ঠিক করেছিলাম একদিন নিজের পায়ে দাঁড়াবো। আপনি দাঁড়িয়েছেন? কিন্তু একটা জিনিস হারিয়ে ফেলেছিলাম। কি? বিশ্বাস করার ক্ষমতা। ঈশিতা ধীরে ধীরে আরিয়ানের হাত নিজের হাতে নিল। তাহলে আজ থেকে নতুন জিনিস শিখুন। কি? সবাই একরকম না। আরিয়ান ঈশিতার দিকে তাকিয়ে রইল। আপনি কেন এত ভালো? জানি না। আমার মতো একজন মানুষকে এত সহজে বিশ্বাস করেন কিভাবে? কারণ আমি আপনার চোখ দেখেছি। মিথ্যা মানুষ কখনো এত কষ্ট লুকিয়ে রাখতে পারে না। আরিয়ানের চোখ ভিজে উঠল। আপনি জানেন, আজ প্রথমবার মনে হচ্ছে আমার লড়াইগুলো বৃথা যায়নি। কেন? কারণ শেষে এসে আমি আপনাকে পেয়েছি। ঈশিতা কিছু বলতে পারল না, শুধু মৃদু হেসে আরিয়ানের কাঁধে মাথা রাখলো। ঠিক তখনই আরিয়ানের ফোনে একটি মেসেজ এলো। আরিয়ান ফোন হাতে নিয়ে মেসেজটা পড়তেই তার মুখের হাসি হারিয়ে গেল। কি হয়েছে? আরিয়ান ফোনটা ঈশিতার দিকে বাড়িয়ে দিল। মেসেজে লেখা, তুই যতই সুখী হওয়ার চেষ্টা করিস, সত্যিটা একদিন তোর বউয়ের সামনে আসবেই। ঈশিতা মেসেজটা পড়ে শান্তভাবে আরিয়ানের দিকে তাকালো। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে কেউ। ঈশিতা, কিন্তু একটা কথা মনে রাখবেন। কি? আমি আপনার পাশে দাঁড়িয়েছি আপনার অতীত না জেনে না, আপনার মানুষটাকে দেখে। আরিয়ান কিছু বলার আগে ঈশিতা তার হাত শক্ত করে ধরে ফেলল। এইবার আপনার অতীত যদি ফিরে আসে, আমরা দুজন মিলে তার সামনে দাঁড়াবো। আরিয়ান প্রথমবার অনুভব করলো সে আর একা নয়। কিন্তু কে সেই মানুষ যে তাদের সুখ নষ্ট করতে চাইছে? আরিয়ানে লুকিয়ে রাখা সত্যই বা কি? তাহলে এবার চলো বিছানায় যাই, তোমাকে আদর করে দেই। কতক্ষণ আদর করতে পারিনি আমার বউটাকে। যাও, আবার শুরু করলে? এত রোমান্টিক কথা আসে কোত্থেকে? এত হট বউ থাকলে তো রোমান্টিকতা এমনিই চলে আসবে। আরিয়ান পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে, চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিতে থাকে, কানের চুল সরিয়ে চুমু দিতে থাকে। এক হাতে ঈশিতার পুরো শরীরে স্পর্শ করে, আর এক হাতে ঈশিতাকে চেপে ধরে রাখে যাতে সে নড়তে না পারে। আরো কাছে এসো, আদরে আদরে ভরিয়ে দাও আমাকে। হঠাৎ করে ঈশিতার শরীরে ঝড় বয়ে গেল। পিছন দিকে ফিরে এক ঝটকায় আরিয়ানের শার্ট খুলে ফেলল। আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশিতার শরীরের প্রতিটি ভাঁজ আরিয়ান ফিল করলো। এক হাতে ঈশিতার কোমর চেপে ধরলো, আর এক হাতে চুল। তোমার নিঃশ্বাস ফিল করতে পারি। এত জোরে নিঃশ্বাস নিচ্ছ কেন? ভালোবাসার মানুষ কাছে থাকলে এরকমই হয়। চলো বিছানায় যাই, তোমাকে মন ভরে দেখি। চাইলে তো বউকে কোলে নিয়েও বিছানায় ফেলে দেওয়া যায়। আচ্ছা ম্যাম, এই ছিল আপনার মনে। চলুন আজকে আপনাকে কুইন ট্রিটমেন্টই দিব। ঈশিতাকে কোলে তুলে নেয় আরিয়ান, বিছানায় শুয়ে দেয়। এক টান দিয়ে শাড়িটা খুলে ফেলে, ঈশিতার উপর ঝাঁপিয়ে পড়ে, যেন অনেক দিনে জমানো সুখ আছে উজাড় করে দিবে। এ কেমন আদর? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আরো আদর করো, আদরে আদরে আমাকে ভরিয়ে দাও। আজ সব কিছু তোমাকে উজাড় করে দিলাম। আরিয়ান উঠে লাইটটা অফ করে দিল, টেবিল ল্যাম্পে জেলে দিল। মৃদু আলোতে ঈশিতাকে অনেক সুন্দর লাগছে।
আরিয়ান মন ভরে ঈশিতাকে দেখছে আর পাগলের মতো আদর করছে। এভাবেই লজ্জা পেরিয়ে তারা দুজনের একান্ত কাছে চলে আসে। পরদিন সকাল। নতুন সম্পর্কে নতুন অনুভূতিতে আরিয়ান আর ঈশিতার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। যে মানুষটা একসময় নিজের কষ্ট একা সহ্য করত, এখন তার প্রতিটা মুহূর্তে একজন মানুষ পাশে থাকে। পরদিন সকালে আরিয়ান, উঠবেন? আরিয়ান চোখ বন্ধ করেই মুচকি হাসলো। আর একটু ঘুমাতে দেন। না, প্রতিদিন এত দেরি করে উঠলে হবে? আগে তো কেউ ছিল না বকা দেওয়ার জন্য। এখন আছে। আরিয়ান চোখ খুলে ঈশিতার দিকে তাকালো। তার মুখে একটা শান্ত হাসি। জানেন, এই বকাটাও আমার ভালো লাগে, কেন? কারণ এই বকার মধ্যে অধিকার আছে। ঈশিতা কিছু বলতে গিয়েও থেমে গেল। আরিয়ানের এই ছোট ছোট কথাগুলোই তাকে প্রতিদিন নতুন করে অনুভব করায় সে ভুল মানুষকে জীবনসঙ্গী বানায়নি। বেশি কথা না বলে উঠে পড়ুন। একটা কথা বলবো? কি? বিয়ের আগে ভাবতাম ভালোবাসা মানে শুধু বড় বড় কথা, কিন্তু এখন বুঝি ভালোবাসা মানে সকালে ঘুম থেকে তুলে দেওয়া, অসুস্থ হলে পাশে বসে থাকা, আর চুপ থাকলেও মনের কথা বুঝে ফেলা। ঈশিতার চোখে মায়া ফুটে উঠল। আপনি অনেক বদলে গেছেন। আপনার জন্য। ঠিক তখনই আরিয়ানের আম্মু দরজায় এসে দাঁড়ালেন। তোমাদের দুজনকে দেখে আমার একটা শান্তি লাগে। আন্টি, মা, তুমি জানো না আমার ছেলেটা কতটা একা ছিল? তুমি আসার পর ও আবার হাসতে শিখেছে। ঈশিতা চুপ করে রইল। আরিয়ান মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আম্মু, এখন কিন্তু আমার দুইজন মানুষ আছে। দুজন? একজন আপনি আর একজন ঈশিতা। ঈশিতা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। ঠিক তখনই ঈশিতার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা পড়ে ঈশিতার মুখের হাসি হঠাৎ মিলিয়ে গেল। কি হয়েছে? কিছু না। ঈশিতা, আমাকে লুকাবেন না। ঈশিতা কিছুক্ষণ চুপ থেকে ফোনটা আরিয়ানের হাতে দিল। মেসেজে লেখা, তোমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু পুরনো হিসাব এখনো শেষ হয়নি। আরিয়ানের চোখের দৃষ্টি বদলে গেল। কে পাঠিয়েছে এটা? জানি না। যেই হোক, একটা কথা মনে রাখবেন। কি? আগে আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন, এখন আপনার পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। ঈশিতা চুপ করে আরিয়ানের হাতটা শক্ত করে ধরলো। শুধু একটা কথা দিন। কি? যাই হোক না কেন, আমাকে একা ছেড়ে যাবেন না। এই হাত যখন ধরেছি শেষ পর্যন্ত ধরে রাখবো। কিন্তু তারা কেউ জানতো না তাদের ভালোবাসার সামনে এবার এমন একটা সত্য আসতে চলেছে যা তাদের সম্পর্ককে আরো শক্ত করবে, নাকি নতুন ঝড় নিয়ে আসবে। রাত অনেক হয়ে গেছে। ঘরের আলোটা মৃদু জ্বলছে। ঈশিতা চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আরিয়ান বিছানায় বসে তার দিকে তাকিয়ে আছে। কি ভাবছেন? কিছু না। এই কিছু না কথাটার মধ্যেই সবচেয়ে বেশি কিছু লুকিয়ে থাকে। ঈশিতা মৃদু হেসে আরিয়ানের দিকে তাকালো। আপনি এখন অনেক বুঝতে শিখেছেন। আপনার কাছ থেকেই শিখছি। আগে তো আমার কথা শোনার মতো কেউ ছিল না। কথাটা শুনে ঈশিতার মুখটা একটু বিষণ্ণ হয়ে গেল। সে ধীরে ধীরে আরিয়ানের পাশে এসে বসলো। এখন আছি তো। জানি। তাহলে এত চিন্তা করেন কেন? কারণ আপনাকে হারানোর ভয় হয়। ঈশিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে আরিয়ানের হাতের উপর নিজের হাতটা রাখলো। একটা কথা মনে রাখবেন, আমি আপনার জীবনে এসেছি চলে যাওয়ার জন্য না। আরিয়ান ঈশিতার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আপনি জানেন আপনার এই কথাগুলো আমার জন্য কতটা মূল্যবান? জানি না। আমার পুরো পৃথিবীর সমান। ঈশিতা লজ্জায় চোখ নামিয়ে নিল। আপনি দিন দিন বেশি রোমান্টিক হয়ে যাচ্ছেন। দোষটা আপনার। আমার? হ্যাঁ, আগে ভালোবাসা কি জানতাম না, এখন আপনি শিখিয়ে দিয়েছেন। ঠিক তখনই দরজায় শব্দ হলো। দুজনেই তাকালো। বাবা একটু আসবে? জি আম্মু। আরিয়ান বাইরে চলে গেল। ঈশিতা তার শাশুড়ির কাছে গেল। মা, একটা কথা ছিল। বলেন আন্টি। তোমার জীবনে কি কোনো কষ্ট আছে যেটা তুমি আমাদের বলো না? প্রশ্নটা শুনে ঈশিতা চুপ হয়ে গেল। ঈশিতার চোখের সামনে পুরনো কিছু স্মৃতি ভেসে উঠল। না আন্টি। মা, মিথ্যা বলো না। আমি একজন মা, মুখ দেখে বুঝতে পারি। ঈশিতা কিছু বলতে পারলো না। ঠিক তখনই আরিয়ান ফিরে এলো। কি হয়েছে? ঈশিতা দ্রুত নিজেকে সামলে নিল। কিছু না। আবার কিছু না? আরিয়ান বুঝতে পারলো ঈশিতা কিছু লুকোচ্ছে। রাতে আজ আপনি আমাকে সত্যিটা বলবেন? কোন সত্য? যে কষ্টটা আপনি লুকিয়ে রাখেন। ঈশিতা কিছুক্ষণ নীরব রইল। আরিয়ান, সবাই ভাবে আমার জীবন অনেক সহজ ছিল, টাকা, পরিবার সবকিছু ছিল, কিন্তু কেউ জানে না ছোটবেলা থেকে
আমি নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাইনি। তারপর সবাই আমার জন্য ঠিক করতো আমি কি করব, কার সাথে থাকবো, শুধু আমার মনের কথা কেউ জানতে চাইতো না। আরিয়ান চুপচাপ শুনছিল। কিন্তু আপনি প্রথম মানুষ যে আমাকে কিছু দেওয়ার আগে আমার কষ্টটা বুঝতে চেয়েছেন। কারণ আপনি শুধু আমার স্ত্রী না, তাহলে আপনি আমার সবচেয়ে কাছের মানুষ। ঈশিতার চোখে পানি চলে এলো। আমি ভাগ্যবান যে আপনাকে পেয়েছি। আরিয়ান ধীরে করে তার চোখের পানি মুছে দিল। আর আমি ভাগ্যবান যে আমার মতো একজন মানুষকে আপনি বেছে নিয়েছেন। দুজনের মুহূর্তটা আরো গভীর হয়ে উঠল। ঠিক তখনই বাইরে থেকে আবার ফোনের শব্দ এলো। আরিয়ান ফোন হাতে নিতেই তার মুখের ভাব বদলে গেল। কার ফোন? যে মানুষটা এতদিন পর আমাদের জীবনে ফিরে এসেছে। কে? আরিয়ান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আমার অতীত। আরিয়ান কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। নামটা দেখে তার মুখের হাসি মুহূর্তেই হারিয়ে গেল। কে ফোন করেছে? একজন যাকে আমি ভেবেছিলাম আমার জীবন থেকে অনেক আগেই চলে গেছে। কে? আরিয়ান কোনো উত্তর দিল না, শুধু ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। হ্যালো। অনেক বড় হয়ে গেছিস দেখছি, বিয়েও করে ফেলেছিস। আপনি আমাকে ভুলে গেছিস? ভুলে যাওয়ার চেষ্টা করেছি। আরিয়ানের গলা ভারী হয়ে গেল। এত বছর পর ফোন করার কারণ কি? কারণ তোর জীবনে এমন একজন এসেছে যার কারণে পুরনো সত্যগুলো আবার সামনে আসবে। পরিষ্কার করে বলুন। তোর স্ত্রী ঈশিতা, সে জানে না তার বাবার সাথে আমার সম্পর্কটা কি ছিল। কথাটা শুনে আরিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। ঈশিতার বাবার সাথে আপনার সম্পর্ক? হ্যাঁ, আর সেই সম্পর্কের কারণেই তোর জীবনেও বদলে গিয়েছিল। আরিয়ানের হাত শক্ত হয়ে গেল। আপনি কি বলতে চাইছেন? সত্যিটা জানতে চাইলে কাল রাত 8টায় পুরনো বাড়িতে আসিস। একা আসবি? ফোন কেটে গেল। আরিয়ান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আরিয়ান? আরিয়ান চমকে পিছনে তাকালো। আপনি এখানে? আপনার মুখ দেখেই বুঝেছি কিছু একটা হয়েছে। কিছু না। আবার মিথ্যা? আরিয়ান চুপ করে গেল। আমি আপনার স্ত্রী, আপনার কষ্টের সময় পাশে থাকার অধিকার আমার আছে। কিন্তু যদি সত্যিটা জানার পর আপনার চোখে আমি বদলে যাই? আপনি কি মনে করেন একটা সত্যি ভালোবাসার চেয়ে বড়? আরিয়ান ঈশিতার দিকে তাকিয়ে রইল। আমি ভয় পাচ্ছি। কিসের? আপনাকে হারানোর। ঈশিতা ধীরে ধীরে আরিয়ানের হাত ধরল। যেদিন আপনি আমার জীবনে এসেছিলেন সেদিন আমিও তো ভয় পেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে বিশ্বাস দিয়েছিলেন। এবার আমার পালা। আরিয়ান কিছু বলতে পারল না, শুধু ঈশিতার হাতটা শক্ত করে ধরল। পরদিন রাত আরিয়ান পুরনো একটি বাড়ির সামনে এসে দাঁড়ালো। চারপাশ অন্ধকার। বাড়িটা দেখে তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল। এত বছর পর আবার এখানে? দরজাটা ধীরে ধীরে খুলে গেল। একজন মহিলার সামনে এসে দাঁড়ালো। চিনতে পারছিস? আরিয়ান স্তব্ধ হয়ে গেল। আপনি? হ্যাঁ, আমি। আপনি তো মৃত ভেবেছিলি? আরিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু এটা অসম্ভব। অসম্ভব অনেক কিছুই সম্ভব হয় যখন মানুষ সত্য লুকায়। আপনি এতদিন কোথায় ছিলেন? সেই উত্তর দেওয়ার আগে তোকে একটা সত্য জানতে হবে। কি সত্য? মহিলা ধীরে ধীরে একটা পুরনো ছবি বের করলো। তোর আর ঈশিতার বিয়ে কোনো কাকতালীয় ঘটনা না। আরিয়ানের চোখ ছবিটার দিকে আটকে গেল। ছবিতে দেখা যাচ্ছে বহু বছর আগে আরিয়ানের পরিবার আর ঈশিতার পরিবারের একসাথে একটি ছবি। এটা? হ্যাঁ, তোর আর ঈশিতার পরিবারের সম্পর্ক অনেক পুরনো। কিন্তু কেন আমাকে কেউ কিছু বলেনি? কারণ কিছু মানুষ চেয়েছিল তোমরা কখনো সত্যিটা জানতে না পারো। ঠিক তখনই পেছন থেকে আরেকজনের কণ্ঠ ভেসে এলো। কারণ সত্যিটা বের হলে অনেকের মুখোশ খুলে যাবে। আরিয়ান দ্রুত পিছনে তাকালো। সেখানে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। আপনি? আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার মুখ থেকে কোনো কথা বের হলো না। আপনি এখানে? লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মুখে ছিল একটা অদ্ভুত শান্ত হাসি। হ্যাঁ আরিয়ান, কারণ এই গল্পের কিছু অংশ এখনো তোমার অজানা। আপনি এতদিন কোথায় ছিলেন আর কেন সবাইকে মনে করতে দিলেন আপনি নেই? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। কারণ আমি বেঁচে থাকলে কিছু মানুষ তাদের পরিকল্পনা সফল করতে পারতো না। কার পরিকল্পনা? ঠিক তখনই আগের সেই মহিলা একটা
পুরনো ফাইল টেবিলের উপর রাখলো। এই ফাইলের মধ্যে এমন কিছু প্রমাণ আছে যা তোমার পুরো জীবন বদলে দেবে। আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, কিন্তু তার আগে একটা কথা জানতে হবে। কি? তোমার আর ঈশিতার দেখা হওয়া, বিয়ে হওয়া সবকিছুই আসলে ভাগ্যের খেলা ছিল না। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইলো। তাহলে? কেউ একজন চেয়েছিল তোমরা দুজন একে অপরের জীবনে আসো। কে? মহিলা ধীরে ধীরে ফাইলটা খুললো। ভিতরে থাকা একটি চিঠি আরিয়ানের হাতে দিল। তাই তোমার বাবার লেখা। আরিয়ানের হাত কেঁপে উঠল। আমার বাবা? হ্যাঁ, মৃত্যুর আগে উনি এই চিঠিটা রেখে গিয়েছিলেন। আরিয়ান ধীরে ধীরে চিঠিটা খুললো। চিঠিতে লেখা, আরিয়ান, যদি কখনো এই চিঠি তোমার হাতে আসে তাহলে বুঝবে সত্যিটা জানার সময় এসেছে। তোমার জীবনে যে মানুষটা আসবে তাকে কখনো হারিয়ে ফেলো না, কারণ সেই মানুষটাই তোমার ভাঙা জীবনকে পূর্ণ করবে। আরিয়ানের চোখে পানি চলে এলো। বাবা জানতেন? হ্যাঁ, উনি ঈশিতার পরিবারকে অনেক আগে থেকেই চিনতেন। কিন্তু ঈশিতার পরিবার কেন কিছু জানে না? মহিলা চুপ করে গেল। মহিলা ধীরে ধীরে বলল, বলুন। কারণ ঈশিতার বাবার কাছ থেকে একটা সত্য লুকানো হয়েছে। কি সত্য? ঈশিতার মায়ের মৃত্যুর পেছনে যে ঘটনা ছিল সেটা দুর্ঘটনা ছিল না। কথাটা শুনে আরিয়ানের শরীর শিউরে উঠল। আপনি কি বলছেন? হ্যাঁ, আর সেই ঘটনার সাথে তোমার পরিবারের একজন জড়িত ছিল। আরিয়ানের চোখে অবিশ্বাস। কে? যার নাম জানলে তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে। ঠিক তখনই আরিয়ানের ফোন বেজে উঠল। স্ক্রিনে ঈশিতার নাম দেখে সে কিছুটা শান্ত হলো। হ্যালো। আপনি কোথায়? আমি? মিথ্যা বলবেন না, আপনার গলায় বুঝতে পারছি কিছু হয়েছে। আরিয়ান চোখ বন্ধ করলো। ঈশিতা, আমি একটা সত্য জানতে পেরেছি। কি সত্য? এমন একটা সত্য যেটা হয়তো আমাদের জীবন বদলে দিতে পারে। আমি আসছি। না, আপনি আসবেন না। কেন? কারণ আমি ভয় পাচ্ছি। আরিয়ান, যদি সত্যিটা আমাদের আলাদা করে দেয়। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর ঈশিতা ধীরে করে বলল, যে সম্পর্ক সত্যি ভালোবাসার উপরে দাঁড়িয়ে থাকে তাকে কোনো সত্যি আলাদা করতে পারে না। আরিয়ানের চোখে পানি চলে এলো। আপনি যেখানে আছেন ঠিকানা পাঠান, আমি আসছি। ফোন কেটে গেল। ঈশিতা আসছে। হ্যাঁ। তাহলে প্রস্তুত হও, কারণ আজ রাতে শুধু সত্য প্রকাশ হবে না। মহিলা ফাইলের শেষ পাতাটা আরিয়ানের সামনে রাখলো। পাতায় একটি নাম লেখা। আরিয়ান নামটা দেখে জমে গেল। এটা হতে পারে না। কিন্তু এটাই সত্য। আরিয়ানের হাতে থাকা কাগজটা কাঁপতে লাগলো, কারণ সেই নামটা ছিল ঈশিতার নিজের পরিবারের একজনের। কাগজটার দিকে তাকিয়ে আরিয়ান কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে অবিশ্বাস, কষ্ট আর রাগ একসাথে ফুটে উঠল। এটা অসম্ভব। সত্য কখনো কখনো অসম্ভব মনে হয় আরিয়ান। না, আমি বিশ্বাস করি না। ঈশিতার পরিবার এমন কিছু করতে পারে না। আরিয়ানের গলার দৃঢ়তা শুনে মহিলা কিছুক্ষণ চুপ করে রইল। তুমি ঈশিতাকে ভালোবাসো, তাই তুমি তার পরিবারকে বিশ্বাস করতে চাচ্ছ, কিন্তু সত্যিটা জানার অধিকার তোমার আছে। প্রমাণ কোথায়? মহিলা ফাইল থেকে আরো কিছু কাগজ বের করলো। এগুলো দেখো। আরিয়ান একের পর এক কাগজ দেখতে লাগলো। পুরনো রিপোর্ট, কিছু ছবি আর কিছু স্বাক্ষর করা কাগজ। এগুলো এত বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে? হ্যাঁ। কিন্তু কেন? কারণ কিছু মানুষ নিজের ভুল ঢাকার জন্য অন্যের জীবন নষ্ট করতেও পিছপা হয় না। ঠিক তখনই দরজার শব্দ হলো। আরিয়ান দ্রুত পিছনে ফিরে তাকালো। সেখানে ঈশিতা দাঁড়িয়ে আছে। আরিয়ান। আরিয়ানের চোখে পানি দেখে ঈশিতার বুকটা কেঁপে উঠল। কি হয়েছে? আপনি এখানে কেন এসেছেন? কারণ আপনি একা কষ্ট পাচ্ছিলেন। ঈশিতা ধীরে ধীরে আরিয়ানের কাছে এগিয়ে এলো। আমাকে বলুন, যদি এমন কিছু জানেন যা জানার পর আমাকে ঘৃণা করবেন। আপনি কি সত্যি মনে করেন একটা সত্যি আমার ভালোবাসার চেয়ে বড়? কথাটা শুনে আরিয়ানের চোখ ভিজে গেল। আপনার পরিবারের ব্যাপারে কিছু সত্য জানতে পেরেছি। আমার পরিবার? হ্যাঁ। আরিয়ান কাগজগুলো ঈশিতার হাতে দিল। ঈশিতা ধীরে ধীরে সব পড়তে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখের রং বদলে গেল। না। ঈশিতা, এটা হতে পারে না। ঈশিতার হাত কাঁপতে লাগলো। আমার বাবা এমন কিছু করতে পারেন না। আমিও চাই না এটা সত্যি হোক,
দুজনেই চুপ করে রইল। তোমাদের দুজনের জন্য এই সত্য জানা জরুরি ছিল। আপনি এত কিছু জানলেন কিভাবে? মহিলা কিছুক্ষণ চুপ করে থাকলেন। কারণ আমিও সেই ঘটনার একজন সাক্ষী। সাক্ষী? হ্যাঁ, তোমার মায়ের মৃত্যুর আগের রাত আমি সব দেখেছিলাম। ঈশিতার চোখ বড় হয়ে গেল। আপনি আমার মায়ের কথা জানেন? শুধু জানি না, শেষ সময়ে তোমার মা আমাকে একটা দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। কি দায়িত্ব? মহিলা ধীরে ধীরে একটা ছোট বাক্স বের করলেন। এটা তোমার মায়ের। বাক্সটা হাতে নিয়ে ঈশিতার চোখে পানি চলে এলো। এত বছর এটা কোথায় ছিল? এমন জায়গায় যেখানে কেউ খুঁজে পাবে না। ঈশিতা কাপা হাতে বাক্সটা খুলল। ভিতরে ছিল একটা পুরনো চিঠি। ঈশিতা চিঠিটা খুলতেই মায়ের হাতে লেখা দেখতে পেল। মা? চিঠির প্রথম লাইন পড়ে ঈশিতার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, ঈশিতা, যদি কখনো এই চিঠি তোমার হাতে আসে তাহলে বুঝবে আমি যে সত্য লুকিয়ে রেখেছিলাম সেটা জানার সময় হয়ে এসেছে। আরিয়ান আর ঈশিতা দুজনেই নিঃশব্দে চিঠিটার দিকে তাকিয়ে রইল। অপারেশনের পর কয়েকদিন কেটে গেছে। আরিয়ানের আম্মু এখন অনেকটাই সুস্থ। ঈশিতা প্রতিদিনের মতো নিজের হাতে ওনার যত্ন নিচ্ছে। আরিয়ান দূর থেকে সবকিছু দেখছে। তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসা দুটোই স্পষ্ট। তুমি এত কিছু করছো কেন? আবার সেই একই প্রশ্ন? কারণ আমি এখনো বিশ্বাস করতে পারি না কেউ আমার জন্য এতটা করতে পারে। আমি কি শুধু তোমার জন্য করছি? তাহলে? উনি আমারও মা এখন। আরিয়ান মুচকি এসে ঈশিতার দিকে তাকালো। জানো, আগে ভাবতাম আমার জীবনে সুখ বলে কিছু নেই। আর এখন? এখন মনে হয় আল্লাহ আমার সব কষ্টের বিনিময়ে তোমাকে দিয়েছেন। ঈশিতা লজ্জায় অন্যদিকে তাকিয়ে নিল। বেশি কথা বলতে শিখে গেছো? তোমার কাছ থেকেই শিখেছি। ঠিক তখনই আরিয়ানের আম্মু তাদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তোমাদের দুজনকে দেখে এমন একটা কথা মনে হয়। কি মা? তোমরা দুজন দুজনের জন্য তৈরি হয়েছ। কথাটা শুনে দুজনেই চুপ হয়ে গেল। রাতে ঈশিতা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। আরিয়ান ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। কি ভাবছো? ভাবছি জীবনটা কত অদ্ভুত। কেন? যাকে চিনতাম না আজ তার জন্য এত চিন্তা করি। আমিও ভাবি, যে মেয়েটাকে প্রথম দেখেছিলাম শুধু সাহায্য করার মানুষ হিসেবে, সে আজ আমার পুরো পৃথিবী। ঈশিতা হালকা হাসলো। একটা কথা বলবো? বলো। তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবে? প্রশ্নটা শুনে আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। একটা কথা মনে রেখো ঈশিতা, যেদিন সবাই তোমার বিরুদ্ধে যাবে সেদিনও আমি তোমার পাশে থাকব। সত্যি? হ্যাঁ, কারণ তুমি শুধু আমার স্ত্রী না, তুমি আমার জীবনের সেই মানুষ যে আমাকে আবার বাঁচতে শিখিয়েছে। ঈশিতার চোখে পানি চলে এলো। সে আরিয়ানের হাত শক্ত করে ধরে ফেলল। ঠিক তখনই আরিয়ানের ফোন বেজে উঠল। আরিয়ান ফোন হাতে নিয়ে অবাক হয়ে গেল। এই নম্বরটা তো কার? যাকে আমি মৃত ভেবেছিলাম। আরিয়ানের মুখের হাসি মুহূর্তেই হারিয়ে গেল। কি হয়েছে? এই নম্বরটা আমার বাবার। ঈশিতা অবাক হয়ে গেল। কিন্তু তুমি তো বলেছিলে। হ্যাঁ, আমি বলেছিলাম উনি অনেক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আরিয়ান ফোনটা রিসিভ করলো। আরিয়ান? কণ্ঠটা শুনে আরিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। বাবা? বাবা, তোমার সাথে আমার অনেক কথা আছে। আরিয়ান কিছু বলার আগে কল কেটে গেল। কি বললো? জানি না, কিন্তু মনে হচ্ছে আমার অতীত আবার ফিরে এসেছে। ঈশিতা আরিয়ানের হাত ধরে বলল, এবার তুমি একা না। জানি। দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল, কিন্তু তারা জানতো না এই ফোন কল তাদের জীবনে নতুন এক সত্য প্রকাশ করতে যাচ্ছে। রাতটা আরিয়ানের জন্য খুব অস্থির ছিল। বাবার ফোন আসার পর থেকে তার চোখে ঘুম নেই। পুরনো অনেক স্মৃতি একসাথে ফিরে আসছে। ঈশিতা চুপচাপ পাশে বসে আছে। তুমি কি এখনো ভাবছো? কি নিয়ে? ছোটবেলায় যেদিন বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল সেদিন আমি ঠিক করেছিলাম আর কখনো তাকে খুঁজবো না, কিন্তু আজ এত বছর পর উনি নিজে ফোন করলেন। সব প্রশ্নের উত্তর একদিন না একদিন পাওয়া যায়। যদি উত্তরটা কষ্টের হয়, তাহলে আমরা একসাথে সেই কষ্ট পার করব। ঈশিতার কথায় আরিয়ান মৃদু হাসলো। সে বুঝতে পারলো জীবনে কিছু মানুষ আসে যারা শুধু সুখের সময় না, কঠিন সময়েও পাশে থাকে। পরদিন আরিয়ান একা বাবার সাথে দেখা করতে গেল। ঈশিতা যেতে চাইলেও আরিয়ান তাকে বাসায় থাকতে বলেছিল। আমার অতীতের সাথে আজ আমাকে একাই দেখা করতে হবে। কিন্তু মনে রেখো,
ফিরে আসার পর তোমার বর্তমান তোমার জন্য অপেক্ষা করবে। আরিয়ান ঈশিতার দিকে তাকিয়ে হাসলো। আমার বর্তমানই আমার সবচেয়ে বড় শক্তি। আরিয়ান পুরনো একটি ঠিকানায় গেল। সেখানে একজন বয়স্ক মানুষ বসেছিল। বাবা। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখে পানি জমে গেল। আমার ছেলে। এত বছর কোথায় ছিলেন? তোমাদের ছেড়ে যাওয়ার ইচ্ছে আমার ছিল না বাবা। কিছু মানুষ আর কিছু পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। তাহলে আমাদের একা ফেলে গেলেন কেন? আরিয়ানের গলায় অভিমান স্পষ্ট ছিল। আমি ভুল করেছি, কিন্তু তোমার মা তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি আমি প্রতিদিনই পেয়েছি। কিছুক্ষণ নীরব নেম। আমি আপনাকে ক্ষমা করতে পারবো কিনা জানি না। আমি ক্ষমা চাইতেও আসিনি, শুধু শেষবারের মতো ছেলের সামনে দাঁড়াতে চেয়েছিলাম। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। আরিয়ান চুপ করে রইল। ঠিক তখনই ঈশিতার সামনে এসে দাঁড়ালো। তুমি এখানে? তুমি ভাবলে আমি জানবো না? তোমার কষ্টের সময় আমি দূরে থাকবো? আরিয়ানের বাবা ঈশিতার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তুমি নিশ্চয়ই ঈশিতা, যে মেয়ের কথা শুনেই বুঝেছি আমার ছেলে আবার হাসতে শিখেছে। বাবা, পুরনো কষ্ট ধরে রাখলে নতুন সুখগুলো হারিয়ে যায়। কথাটা শুনে আরিয়ানের বাবা চোখ মুছে নিলেন। কয়েকদিন পর আরিয়ানের বাবা ধীরে ধীরে তাদের জীবনের অংশ হয়ে গেলেন। পুরনো ভুলগুলো ঠিক করা সম্ভব না হলেও নতুন সম্পর্কগুলো আবার তৈরি হতে লাগলো এক সন্ধ্যায়। কি ভাবছো? ভাবছি জীবনটা আসলেই অদ্ভুত। কেন? যে ছেলেটা একদিন ভেবেছিল তার পাশে কেউ নেই, আজ তার একটা পরিবার আছে। ঈশিতা হাসলো। আর এই সব কিছুর পেছনে একজন মানুষ আছে। কে? আমার রাগী, জেদি, কিন্তু সবচেয়ে ভালো মনের স্ত্রী। আমি কি রাগী? অনেক। আর সুন্দরও। ঈশিতা লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। তুমি না একদম বদলে গেছো। তোমার ভালোবাসায়। আরিয়ান ঈশিতার হাত ধরে বলল, প্রতিশ্রুতি দিচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার হাত এভাবেই ধরে রাখবো। আমিও। দুজনের চোখে ছিল ভালোবাসা, বিশ্বাস আর একসাথে পথ চলার প্রতিশ্রুতি। কখনো কখনো জীবন আমাদের এমন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যাদের আমরা খুঁজিনি, কিন্তু তারাই হয়ে যায় আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাপ্ত।